যখন আপনি সত্যিই সেই মানুষটার জীবন থেকে চুপচাপ হারিয়ে যান, যে আপনাকে বারবার ইগনোর করেছে, যে কখনো আপনার মূল্য বোঝেনি, যে কখনো আপনার ফিলিংসটা বোঝার চেষ্টাই করেনি, তখন আসলে তার সাথে কি হয়? যে মানুষটার আপনার উপস্থিতির অভ্যেস ছিল, কিন্তু আপনার প্রতি কোনো কদর ছিল না, তার উপরই আপনার অনুপস্থিতি ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে। আর তারপর এমন একটা সময় আসে যখন সামনের মানুষটা বুঝতে পারে সে আসলে কি হারিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সত্যটাই বুঝব। যখন আপনি কিছু না বলেই সরে যান, তখন আসলে কি ঘটে, চলুন শুরু করি। যখন আপনি কারোর সাথে মন থেকে জড়িয়ে যান, তখন সে আপনার জীবনে শুধু একটা জায়গা দখল করে না, বরং আপনার চিন্তা আর ফিলিংসের অংশ হয়ে যায়। আপনি তার প্রতিটা ছোট ছোট জিনিসে খেয়াল রাখেন, তার প্রতিটা খুশিতে শরিক হন, আর তার প্রতিটা সমস্যাকে নিজের দায়িত্ব মনে করেন। কিন্তু এখানেই একটা বিশাল ভুল হয়ে যায়, কারণ আপনি যখন কারোর জন্য অতিরিক্ত অ্যাভেলেবল হয়ে যান, তখন সামনের মানুষটা ধীরে ধীরে আপনার গুরুত্ব অনুভব করা বন্ধ করে দেয়। তার মনে হতে থাকে আপনি তো সব সময়ই থাকবেন, সে আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক, বা আপনার করা পরিশ্রমকে অবহেলা করুক, আপনি কোথাও যাচ্ছেন না। আর এই চিন্তাই সামনের মানুষটাকে অবহেলাপ্রবণ করে তোলে। সামনের মানুষটা আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, আপনার কথাগুলো সিরিয়াসলি নেয় না, আর অনেক সময় আপনার মনেও আঘাত দিয়ে ফেলে। কিন্তু তখনও আপনি সেখানেই থেকে যান, আশায় একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর একদিন কিছু একটা বদলে যায়। সেই দিন, যেদিন আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়েন, যেদিন আপনি বুঝতে পারেন আপনি যতটা দিচ্ছেন ততটা ফেরত পাচ্ছেন না, যেদিন আপনার মনে হয় আপনি কারোর জন্য জরুরি নন, বরং শুধু একটা অপশন হয়ে থেকে গেছেন। আর সেদিনই আপনি একটা সিদ্ধান্ত নেন, আর না। আপনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। আপনি আগের মতো মেসেজ করেন না, কল করেন না, আর সবচেয়ে জরুরি, আপনি তার থেকে মন সরাতে শুরু করেন। কিন্তু এই সিদ্ধান্তটা এতটা সহজ হয় না, কারণ আপনি শুধু সময় দেননি, আপনি সত্যিকারের ভালোবাসা দিয়েছিলেন, তার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। সেই ছোট ছোট মুহূর্ত, একসাথে সময় কাটানোর ভাবনা, প্রতিটা মুহূর্ত যেটা আপনার মনে হতো চিরকাল থাকবে। শুরুতে এটা খুব কঠিন হয়, কারণ আপনার একটা অংশ তখনও ওই অসমাপ্ত স্বপ্নগুলোতেই বেঁচে থাকে। কিন্তু আস্তে আস্তে যখন আপনি নিজের প্রতি মনোযোগ দিতে শুরু করেন, তখন ভেতর থেকে শক্ত হতে শুরু করেন। আর ঠিক এখান থেকেই গল্পটা ঘুরে যায়। যে মানুষটার আপনার উপস্থিতির অভ্যেস ছিল কিন্তু কদর ছিল না, তার হঠাৎ কিছু একটা খালি খালি লাগতে শুরু করে। আগে যেখানে প্রতিটা মুহূর্তে আপনি ছিলেন, এখন সেখানে একটা শূন্যতা এসে জমা হয়। সামনের মানুষটা বারবার ফোন হাতে নেয়, কিন্তু আপনার মেসেজ থাকে না। সে সোশ্যাল মিডিয়া খোলে, কিন্তু আপনার উপস্থিতি আগের মতো আর দেখতে পায় না। শুরুতে সে এটাকে ইগনোর করে, তার মনে হয় এটা হয়তো সাময়িক ব্যাপার, আপনি আবার আগের মতোই হয়ে যাবেন। কিন্তু সময় যত গড়ায়, তার বুঝতে শুরু হয় এবার ব্যাপারটা আলাদা, এবার আপনি সত্যিই বদলে গেছেন। আর যখন এই ব্যাপারটা তার কাছে স্পষ্ট হয়, তখন ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। সামনের মানুষটা ভাবতে থাকে, আসলে কি হলো, আপনি হঠাৎ এত দূরত্ব কেন তৈরি করলেন? সে কি কিছু ভুল করেছে? আর এখান থেকেই তার কাছে আপনার ভ্যালু বুঝে আসতে শুরু করে। যে জিনিসটা আগে তার কাছে নর্মাল লাগতো, যেটা সে প্রায় হালকাভাবে নিত, সেটাই এখন স্পেশাল মনে হতে শুরু করে। আপনার কথা, আপনার তার প্রতি যত্ন নেওয়া, বলা, বিনা কারণে জিজ্ঞেস করা যে আপনি ঠিক আছেন কিনা, এই সব কিছু এখন তার মনকে স্পর্শ করতে শুরু করে। কারণ তার এখন বুঝে আসে এগুলো শুধু কথা ছিল না, এগুলো আপনার ফিলিংস ছিল। কিন্তু যতদিন এসব জিনিস সামনের মানুষটার কাছে ছিল, ততদিন সে এগুলো কখনোই অনুভব করেনি। এখন তার মন একই স্মৃতির মধ্যে বারবার ঘুরপাক খায়। সে বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে করে। কখনো তার মনে পড়ে আপনার হাসি, কখনো আপনার কথা, কখনো সেই মুহূর্ত যখন আপনি তার জন্য কিছু এক্সট্রা করতেন। আর সে যত এই স্মৃতিগুলোকে ইগনোর করার চেষ্টা করে, ততই সেগুলো আরও শক্তভাবে ফিরে আসে। এটা ঠিক যেন এমন, আপনি একটা গান ভুলে যেতে চান, কিন্তু সেই গানটাই আপনার মাথায় বারবার বাজতে থাকে। এখন পার্থক্য শুধু এইটুকু, আগে আপনি তার প্রতিদিনের অংশ ছিলেন, কিন্তু এখন আপনি তার স্মৃতির অংশ হয়ে গেছেন। আর স্মৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে সেগুলো সব সময় পারফেক্ট মনে হয়। তাতে শুধু ভালো ব্যাপারগুলোই দেখা যায়। ঝগড়া, মনোমালিন্য সবকিছু ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। তাই এখন তার কাছে আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই স্পেশাল মনে হতে শুরু করে। সামনের মানুষটা ভাবতে শুরু করে, হয়তো সে আপনাকে বুঝতে ভুল করেছিল, হয়তো সে আপনার ফিলিংসকে ঠিকমতো বোঝেনি। আর এই চিন্তাটাই তাকে বারবার আপনার স্মৃতির দিকে টেনে নিয়ে যায়, যেটা তাকে বারবার আপনার দিকে টানতে থাকে। এখন সামনের মানুষটা চেষ্টার পরও থামতে পারে না। সে বারবার আপনার প্রোফাইল চেক করে, জানার চেষ্টা করে আপনি কি করছেন, কার সাথে আছেন, আর আপনি তাকে মনে করেন কিনা। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে এসব কিছু কাউকে না জানিয়ে চুপচাপ করে।
সে সরাসরি কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে সে পুরোপুরি আপনার স্মৃতিতে ডুবে থাকে। তার চিন্তা, তার ফোকাস সবকিছু ধীরে ধীরে আপনার দিকেই ঝুঁকতে শুরু করে। আর এটা এই কারণেই হয় যে এখন আপনি তার জন্য সহজে পাওয়া যাওয়ার মানুষ নন। আপনি যখন কাছে ছিলেন তখন সামনের মানুষটা কখনো আপনার গুরুত্ব বোঝার চেষ্টাই করেনি, কিন্তু আপনি দূরে চলে যাওয়ার পর তার কাছে আপনার ভ্যালু বুঝে আসতে শুরু করে। তবে এই পুরো প্রসেসে একটা জিনিস একদম স্পষ্ট হয়ে যায়, সে চাক বা না চাক তার মন আপনাকে মনে করতে বাধ্য। আর এটাই সেই স্টেজ যেখান থেকে তার ফিলিংস ধীরে ধীরে গভীর হতে শুরু করে। কিন্তু পার্থক্য শুধু এইটুকু, এখন আপনি তার জীবনের অংশ নন, বরং তার স্মৃতির অংশ হয়ে গেছেন। এখন আসি তৃতীয় পয়েন্টে। যে কোনো সম্পর্কে অহংকার সবচেয়ে বিপজ্জনক জিনিস, কারণ এটা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যতক্ষণ সামনের মানুষটার এই বিশ্বাস থাকে যে আপনি কোথাও যাচ্ছেন না, ততক্ষণ তার অহংকার তাকে বুঝতেই দেয় না যে সে কি হারাচ্ছে। সামনের মানুষটার মনে হয় সে যেমনই আচরণ করুক না কেন, আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক, বা আপনার পরিশ্রমের কখনো কদর না করুক, আপনি সব সময় সেখানেই থাকবেন। আর এই চিন্তাটাই তার অহংকারকে আরও শক্ত করে তোলে। সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। সামনের মানুষটার মনে হয় আপনি তাকে ছাড়া থাকতেই পারবেন মহাশয়। এই কারণেই সে নিজের পক্ষ থেকে কিছু করে না। সে আপনাকে মানানোর চেষ্টা করে না, সে নিজের ভুল স্বীকার করা এড়ায়, কারণ তার ভেতরে পুরো বিশ্বাস থাকে যে শেষমেশ আপনিই ফিরে আসবেন। কিন্তু তারপর একদিন সবকিছু বদলে যায়। যখন আপনি সত্যিই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যখন আপনি মন থেকে তাকে ছেড়ে দেন, তখন প্রথম ধাক্কাটা লাগে তার অহংকারে। কারণ যাকে সামনের মানুষটা সবসময় নিজের ইচ্ছে মতো চলতে দেখত, সেই হঠাৎ তার হাত থেকে বেরিয়ে যায়। এখন তার বুঝেই আসে না যে কি হচ্ছে। সে আগের মতো সিগন্যাল খোঁজে, যেমন আপনার মেসেজ, আপনার কল, আপনার অ্যাটেনশন, কিন্তু এবার কিছুই আসে না। আর এখান থেকেই তার অহংকার দুর্বল হতে শুরু করে। প্রথমে সে এসব কিছু মানতে অস্বীকার করে। তার মনে হয় এটা হয়তো সাময়িক ব্যাপার। সে নিজেকে বোঝায় যে কিছুদিনের মধ্যে সব আগের মতোই হয়ে যাবে। কিন্তু দিন যত গড়ায় আর আপনি যত ফিরে না আসেন, ততই তার বিশ্বাস ভেতর থেকে দুর্বল হতে শুরু করে। এখন তার অহংকার নিজেকে সামাল দিতে ব্যর্থ হতে শুরু করে। সামনের মানুষটা ভাবতে শুরু করে, যদি আপনি সত্যিই চলে যান, যদি আপনি ফিরে না আসেন, তো? আর এই প্রশ্নটাই তার অহংকারকে দুর্বল করতে থাকে, কারণ অহংকার সবসময় পাকা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু যেই সেই কনফিউশন আর প্রশ্ন আসে, তখন অহংকার আর টিকে থাকতে পারে না। এখন তার বুঝে আসতে শুরু করে যে মানুষটাকে সে হালকাভাবে নিচ্ছিল, সেই আসলে তার জীবনে সবচেয়ে বেশি মানে রাখত। সামনের মানুষটা নিজের করা ব্যবহারগুলো বারবার ভাবতে শুরু করে। তার মনে পড়ে সে কতবার আপনাকে ইগনোর করেছে, কতবার আপনার কথাকে সিরিয়াসলি নেয়নি, কতবার আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু তখন তার অহংকার তাকে প্রতিটা জিনিসকে সঠিক প্রমাণ করার জন্য অজুহাত দিয়ে যেত। এখন সেই একই অহংকার তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করে। তার অহংকার বলে, যদি তুমি ঠিকই ছিলে, তাহলে সেই মানুষটা কেন চলে গেল? আর এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে তার কিছু যায় আসে না, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়তে শুরু করে। কারণ সত্যিটা এটাই যে অহংকার ততক্ষণই শক্তিশালী থাকে যতক্ষণ অন্য মানুষটা সেটা সহ্য করে যায়। যেই সেই মানুষটা দূরে চলে যায়, অহংকারের ভিত্তিটাই শেষ হয়ে যায়, আর তারপর সেটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এখন সে নিজেকে থামাতে পারে না। সামনের মানুষটা জানতে চায় আপনি কি করছেন, কার সাথে আছেন, আর সবচেয়ে বেশি আপনি কি সত্যিই তাকে ছাড়া খুশি আছেন। যদি তার চোখে পড়ে যে আপনি এগিয়ে যাচ্ছেন আর আগের চেয়ে বেশি শক্ত হচ্ছেন, তাহলে এটা তার অহংকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। কারণ তার বুঝে আসে যাকে সে দুর্বল ভাবত, সে আসলে তার চেয়েও বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছে। আর এখান থেকে তার অহংকার নিজের সত্যের কাছেই হেরে যেতে শুরু করে। এখন তার আগের মতো কন্ট্রোল আর কাজ করে না। এখন সে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবার বিভ্রাম হারিয়ে ফেলে। এখন সে আপনাকে কন্ট্রোল করার চেষ্টাও করতে পারে না, কারণ কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে গেছে। এই পয়েন্টে তার অহংকার শুধু নামেই টিকে থাকে। সে চাইলেও আগের মতো ব্যবহার করতে পারে না, কারণ এখন তার নিজের সত্যিটা তার চোখে স্পষ্ট হয়ে উঠছে। আর এই সত্যিটা তার জন্য সহজ না, কারণ এতে তার নিজের ভুলগুলো একদম পরিষ্কার দেখা যায়। কিন্তু ততদিনে অনেক কিছু বদলে গেছে। আপনি আর সেই মানুষ নন যে আগে তার অহংকারের নিচে চাপা পড়েছিল। এখন আপনি নিজের ভ্যালু বুঝে গেছেন, আর এটাই সবচেয়ে পাওয়ারফুল ব্যাপার। কারণ এখন আপনার সামনে তার অহংকার না, তার সত্যিটাই দাঁড়িয়ে আছে। এখন আসি চতুর্থ পয়েন্টে। যখন আপনি সত্যিই কারো থেকে দূরে সরে যান আর নিজেকে ইমোশনালি আলাদা করে নেন, তখন সামনের মানুষটার ভেতরে এমন একটা অস্থিরতা শুরু হয় যেটা সে খোলাখুলি স্বীকার করতে পারে না। কারণ তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। তার অহংকার তাকে এটা করতে দেয় না যে সে সরাসরি এসে আপনার সাথে কথা বলবে, কিন্তু তার ফিলিংস এতটাই বেড়ে গেছে যে সে নিজেকে পুরোপুরি থামাতেও পারে না।
এটাই সেই স্টেজ যেখানে সামনের মানুষটা সরাসরি না হয়ে একটু ঘুরিয়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করতে শুরু করে। এখন সে আগের মতো থাকে না, কিন্তু পুরোপুরি দূরেও যেতে পারে না। প্রথমে এই বদলটা তার ছোট ছোট কাজকর্মে দেখা যায়। সামনের মানুষটা আপনার সোশ্যাল মিডিয়া স্টোরি বারবার দেখতে শুরু করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কেউ কেউ সরাসরি সামনে আসার সাহস পায় না, তাই মাঝে মাঝে অন্য কোনো নামে অ্যাকাউন্ট বানিয়ে চুপচাপ নজর রাখে, যাতে আপনার এটাও বুঝতে না পারেন যে কোনো বিশেষ মানুষ প্রতিটা মুহূর্তে আপনার প্রোফাইলে উপস্থিত। আগে যেখানে আপনার পোস্টে তার কোনো বিশেষ আগ্রহ ছিল না, এখন প্রতিটা পোস্ট, প্রতিটা স্টোরি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সামনের মানুষটা জানতে চায় আপনি কি করছেন, কার সাথে আছেন, আর সবচেয়ে বেশি আপনি খুশি আছেন কিনা। সে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি চুপচাপ অবজার্ভ করে। আপনি যদি নতুন কিছু শুরু করেন, কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করেন, বা শুধু নিজের জীবনে খুশি দেখা যায়, তাহলে সামনের মানুষটা সেটা লক্ষ্য করে। কিন্তু সে সামনে এসে কিছু বলে না, কারণ তার অহংকার তাকে এখনও থামিয়ে রাখে। সে চায় যেভাবেই হোক তার কাছে আপনার সব খবর পৌঁছক, কিন্তু নিজে সামনে না এসেই। এরপর সামনের মানুষটা আরেকটা কাজ করে, পুরনো মেসেজ খোলা। সে বারবার আপনার পুরনো মেসেজ পড়ে, সেই মুহূর্তগুলো আবার বাঁচার চেষ্টা করে। সে দেখে আপনি কিভাবে কথা বলতেন, কিভাবে তার জন্য চিন্তা করতেন, আর কিভাবে প্রতিটা ছোট জিনিসে তার খেয়াল রাখতেন। যে কথাগুলো সে আগে ইগনোর করে দিত, সেগুলোই এখন তার কাছে সবচেয়ে বেশি ইমোশনাল হয়ে ওঠে। এখন সে সেই মেসেজগুলোর মধ্যে হিডেন মিনিং খুঁজতে শুরু করে। সামনের মানুষটা ভাবে হয়তো আপনি কোথাও এমন কিছু বলেছেন যেটা সে বুঝতেই পারেনি। হয়তো আপনার ফিলিংস অনেক বেশি গভীর ছিল, কিন্তু সে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি। আর এই দেরিতে আসা বোঝাপড়াটাই তাকে ভেতর থেকে আরও অস্থির করে তোলে। কিন্তু তখনও সে সরাসরি আপনার সাথে কথা বলার সাহস জোগাড় করতে পারে না, বরং চুপচাপ অন্য উপায়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করে। সামনের মানুষটা আপনাদের দুজনের পরিচিত মানুষদের কাছে কথায় কথায় জিজ্ঞেস করে, আরে ও আজকাল কোথায়, আজকাল ওর জীবনে কি চলছে, যেন এমনিই কথা উঠে গেছে। কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিটা ছোট ডিটেল জানতে চায়। যদি তার জানা হয় যে আপনি এগিয়ে যাচ্ছেন, নিজের ওপর ফোকাস করছেন, তাহলে এটা তাকে অস্থির করে তোলে, কারণ এখন তার কাছে স্পষ্ট হয়ে যায় যে আপনি তাকে ছাড়াও ভালো আছেন। মাঝে মাঝে সামনের মানুষটা সরাসরি না বলে এমন কিছু পোস্ট দেয় যেটা একটু ঘুরিয়ে আপনাকে দেখানোর জন্য তৈরি করে, যেমন কোনো ইমোশনাল পোস্ট, বা এমন কোনো লাইন যেটা আপনার সিচুয়েশনের সাথে মিলে যায়, বা এমন কিছু যেটা আপনার নজর কাড়ে। এটা তার একটা চুপচাপ চেষ্টা আপনার রিয়াকশন দেখার। সে চায় আপনি লক্ষ্য করেন, কিন্তু সে নিজে সামনে আসে না। আগে আপনি তার কাছে আসতেন, কিন্তু এখন তাকেই আপনার কাছে আসতে হবে। আর এটাই তাকে সবচেয়ে বেশি আটকে রাখে, কারণ তার ভয় থাকে যদি আপনি ইগনোর করে দেন, যদি আপনি রেসপন্স না দেন। আর এই ভয়টাই তাকে সরাসরি কথা বলা থেকে আটকায়। তাই সে সেফ ডিস্টেন্স থেকেই কানেকশন ধরে রাখার চেষ্টা করে। এখন তার প্রতিটা চেষ্টাই নিজের সাথে জড়ানো। সামনের মানুষটা আপনার থেকে দূরেও থাকতে চায়, আবার কাছেও আসতে চায়। সে নিজের ফিলিংস লুকাতে চায়, কিন্তু একই সাথে চায় যে আপনি কোনোভাবে বুঝে যান যে সে এখনও কেয়ার করে। আর এই কনফিউশন তাকে বারবার আপনার আশেপাশেই ঘোরাতে থাকে। এই মোড়ে তার আচরণই তার মনের কথা বলে দেয়। সামনের মানুষটা যাই বলুক বা দেখাক, তার আচরণ স্পষ্ট বলে দেয় যে সে আপনাকে পুরোপুরি ছাড়তে পারেনি। সে বারবার আপনার কাছে আসার চেষ্টা করে, শুধু পদ্ধতি আলাদা। কিন্তু এই পুরো সিচুয়েশনে সবচেয়ে বড় পার্থক্য এটাই যে এখন কন্ট্রোল তার কাছে নয়, আপনার কাছে। আপনি ঠিক করেন আপনাকে সামনের মানুষটার সিগন্যাল লক্ষ্য করতে হবে না উপেক্ষা করতে হবে। কারণ এখন আপনি সেই মানুষ নন যে আগে প্রতিটা ছোট জিনিসে রিয়্যাক্ট করত। এখন আপনি বুঝে গেছেন যে আসল ভ্যালিউ তখনই তৈরি হয় যখন আপনি সব সময় উপস্থিত থাকেন না। আর এই কারণেই এখন সেই মানুষটা যে আগে আপনাকে ইগনোর করত, সেই এখন নিজেকে থামাতে পারছে না, আপনার দিকে বারবার টানছে, সরাসরি না হলেও ঘুরিয়ে হলেও। এখন আসি পঞ্চম পয়েন্টে। যখন কোনো মানুষ ধীরে ধীরে আপনার অভাব অনুভব করে, আপনার স্মৃতিতে জড়িয়ে যায়, নিজের অহংকারকে ভেঙে পড়তে দেখে, আর অবশেষে নিজের ভুলগুলো বুঝতে শুরু করে, তখন এমন একটা সময় আসে যখন তার ভেতরে একটা নতুন চিন্তার জন্ম হয়। এই চিন্তাটা হলো ফিরে আসার। কিন্তু এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত না, এটা ভেতরে চলতে থাকা একটা গভীর আর লম্বা চিন্তার ফলাফল। শুরুতে সামনের মানুষটা নিজেকে থামানোর চেষ্টা করে। সে ভাবে যা হয়ে গেছে তা শেষ হয়ে গেছে। সে নিজের অহংকার বাঁচানোর জন্য নিজেকে বোঝায় যে এখন ফিরে যাওয়ার কোনো মানে নেই। কিন্তু সময় যত গড়ায় আর আপনার অনুপস্থিতি তার জন্য একটা সত্যি হয়ে ওঠে, তার মাইন্ডসেট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন সামনের মানুষটা নিজেকে প্রশ্ন করতে শুরু করে, সত্যিই কি সব শেষ হয়ে গেছে? এখনও কি কোনো সুযোগ বাকি আছে? যদি আমি ফিরে যাই তাহলে কি সেই মানুষটা আমাকে অ্যাকসেপ্ট করবে?
এই প্রশ্নগুলোই তার মাথায় বারবার ঘুরতে শুরু করে। এখন সামনের মানুষটা শুধু আপনাকে মনে করে না, বরং প্রতিটা সম্ভাব্য পরিস্থিতি মনে মনে কল্পনা করতে শুরু করে। সে ইম্যাজিন করে যদি সে ফিরে আসে তাহলে কি হবে। আপনি কি তার সাথে কথা বলবেন? আপনি কি তাকে আরেকটা সুযোগ দেবেন, নাকি আপনি তাকে পুরোপুরি ইগনোর করে দেবেন? এই কনফিউশন তাকে ভেতর থেকে ভয়ও দেখায়, আবার টেনেও নেয়। কারণ এখন তার কাছে হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার জন্য অনেক কিছু আছে। আর এই চিন্তাটাই তাকে ধীরে ধীরে বিশ্বাস দিতে শুরু করে যে হয়তো এখনও সুযোগ আছে। সামনের মানুষটা নিজের আগের আচরণ মনে করে আর ভাবে যদি এবার তার সুযোগ মেলে তাহলে সে আর আগের মতো আচরণ করবে না। সে ইমাজিন করে যে এবার সে আপনাকে ইগনোর করবে না, আপনার ফিলিংস বুঝবে আর সম্পর্কটাকে হালকাভাবে নেবে না। কিন্তু এসব ভাবা আর সত্যিই পদক্ষেপ নেওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। তার অহংকার এখনও পুরোপুরি শেষ হয়নি, তাই সে বারবার নিজেকে আটকায়। সামনের মানুষটা মেসেজ লেখে আর ডিলিট করে দেয়। সে কল করার কথা ভাবে, কিন্তু লাস্ট মোমেন্টে থেমে যায়, কারণ তার ভয় হয় যদি আপনি রিজেক্ট করে দেন। এখন তার ভেতরে ভয় আর চাওয়ার মধ্যে টানাপড়ন চলে। একদিকে সে আপনাকে ফিরে পেতে চায়, অন্যদিকে রিজেকশনের ভয় তাকে সতর্ক করে। আর এই ভেতরের টানাপড়নই তাকে বারবার ভাবতে বাধ্য করে, কিন্তু পদক্ষেপ নেওয়া থেকে আটকায়। কিন্তু সামনের মানুষটার ফিলিংস যত স্ট্রং হতে থাকে তার ভয় ততই কমতে শুরু করে। এখন সে রিস্ক নেওয়ার কথা ভাবতে শুরু করে। সে নিজেকে মেন্টালি তৈরি করে যে সে যদি চেষ্টা না করে তাহলে হয়তো অনুশোচনাই তার একমাত্র সত্যি হয়ে যাবে। আর এই চিন্তাটাই তাকে ধীরে ধীরে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট আসে। এবার সিচুয়েশন আগের মতো থাকে না। আগে আপনি তার কাছে যেতেন, কিন্তু এখন রোল বদলে গেছে। এখন তাকেই আপনার কাছে আসতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখন পাওয়ার আপনার হাতে। কারণ এই পুরো জার্নিতে আপনি নিজেকে বদলে ফেলেছেন। এখন আপনি নিজের খুশির জন্য কারো উপর ভরসা রাখেন না। আপনি নিজেকে সামলানো শিখে গেছেন, আর আপনি বুঝে গেছেন আপনার ভ্যালু কি। এখন সামনের মানুষটা ফিরে এলেও আপনি তাকে আগের মতো দৃষ্টিতে দেখেন না। এখন আপনি আবেগে ভেসে যাওয়ার বদলে বুঝে শুনে কাজ করেন। আপনি যাচাই করেন যে সামনের মানুষটা সত্যিই বদলেছে নাকি শুধু কিছুক্ষণের জন্য এমনটা মনে হচ্ছে। আপনি ঠিক করেন তাকে আরেকটা সুযোগ দেওয়া ঠিক হবে কিনা। এখন আপনি কারো আশা বা যাওয়াতে ভেঙে পড়েন না। আর এই নিজের মধ্যে শক্ত হওয়াটাই আপনাকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেয়। এখন সামনের মানুষটা ফিরে আসার চেষ্টা করলে সেটা আপনার জন্য একটা চয়েস হয়ে যায়, প্রয়োজন নয়। আর এটাই সবচেয়ে বড় বদল। কারণ আগে আপনি তাকে হারানোর ভয় পেতেন, কিন্তু এখন আপনি নিজেকে হারানো থেকে বাঁচাতে জানেন। আর এই বোঝাপড়াটাই আপনাকে স্ট্রং বানায়। শেষে সেই মানুষটা যে কখনো আপনাকে হালকাভাবে নিয়েছিল, সেই এখন আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে। কিন্তু এবার সিদ্ধান্ত আপনার, কারণ এখন আপনি আর সেই মানুষ নন যে আগে ছিলেন। আর শেষে শুধু এইটুকু মনে রাখুন, কারো পিছনে ছুটে নিজের গুরুত্ব হারানোর চেয়ে ভালো নিজের সাথে দাঁড়িয়ে থাকা শিখে নেওয়া। কারণ যেদিন আপনি নিজের ভ্যালু বুঝে যান, সেদিন থেকে আর কেউ আপনাকে হালকাভাবে নিতে পারে না। আজকের এই ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে হ্যাঁ লিখে জানান, যাতে বুঝি আপনি নিজের জন্য দাঁড়াতে শিখছেন। আর এমন সত্যি আর গভীর কথা আরও শুনতে চাইলে আমাদের চ্যানেল ডার্ক কোডেড সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের আর নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন।